আমাদের সভ্যতার যত বিকাশ ঘটতেছে, শহর, তারপর বন্দর, নগর, কলকারখানা এগুলো যত বাড়তেছে, আমাদের হচ্ছে এই শব্দ দূষণের পরিমাণটা তত বাড়তেছে। কারণ হচ্ছে আমাদের মানে জীবনে তখন শব্দের প্রভাবটাও বেড়ে যাচ্ছে। এখন বিজ্ঞানীরা নানান পরীক্ষার মাধ্যমে এটা জানতে পেরেছেন যে হচ্ছে আম যদি একটা মানুষ সবসময় অনেক বেশি উচ্চ শব্দের মধ্যে থাকে, তখন তার স্বাভাবিক স্নায়ু সংযোগ যেটা সেটা ব্যাহত হয়। তারপর আরো অনেক রকমের সমস্যা হয়, যেমন কাজে মনোযোগ কমে আসে, মেজাজ খিটখিটে হয়ে যায়। তারপর হচ্ছে এমনকি পরিপাক যন্ত্রেরও অনেক বিশৃঙ্খলা দেখা যায়। আর যদি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তাহলে আলসার, আন্ত্রিক পীড়া এরকম অনেক রকমের সমস্যা দেখা যায়। আবার এখনকার তরুণদের দেখা যায় যে তারা অনেক সময়ই কানে হচ্ছে মানে কানে ইয়ারফোন লাগিয়ে উচ্চ একটা হচ্ছে শব্দে গান শুনতে থাকে। এটার হচ্ছে একদম সুদূর প্রসারী মারাত্মক প্রতিক্রিয়া আছে। কারণ এর মাধ্যমে ধীরে, ধীরে মানুষের শ্রবণ শক্তি একেবারে হ্রাস পায়। আবার পরীক্ষা করে দেখা গেছে যে হচ্ছে একদম যেগুলো উচ্চ শব্দযুক্ত শিল্প কারখানা, আ সেখানে যে শ্রমিকগুলো কাজ করেন তাদের ১০ বছরের মধ্যে তাদের শ্রবণ শক্তি প্রায় অর্ধেক হ্রাস পায়। কাজেই আমাদেরকে মানে শব্দ দূষণের বিষয়ে সচেতন হতে হবে এবং হচ্ছে আমাদেরকে এই শব্দ দূষণ আ মানে প্রতিরোধের জন্য একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। আর এর জন্য প্রয়োজন হচ্ছে এই শব্দ দূষণের যে বিপদগুলো তার তার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। আর হচ্ছে আমরা যখন এই যে মানে আ আনন্দ ভাগাভাগি করছি আতশবাজি বা হচ্ছে পটকা ফুটানোর সময়, তখন আমাদেরকে অন্যদের কথা চিন্তা করতে হবে। আবার যখন হচ্ছে উচ্চ স্বরে লাউড স্পিকারে গান বাজাচ্ছি তখন আমাদেরকে অন্যদের কথা চিন্তা করতে হবে। সর্বোপরি আমরা সবাই যদি সচেতন হই, প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, তাহলে আমরা একসাথে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর অ্যান্সার হয়েছে এবং তোমার এই অ্যান্সারের নানা দিকগুলো ফুটিয়ে তোলার জন্য তোমাকে আরো স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। আহ, তোমার তোমার শব্দোত্তর তরঙ্গের ব্যবহার নিয়ে আমি তার আগে মনে হয় তোমার পড়াটা শুরু করেছিলাম শ্রাব্যতার পাল্লা এবং শব্দতর এবং শব্দতর তরঙ্গ, আর হলো প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ। তো প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগের উপর কিছু কথা বলো তো দেখি। স্যার এখানে মানে গাণিতিক অংশটা বাদ দিয়ে শুধু হচ্ছে তাত্ত্বিক অংশটার হ্যাঁ, ব্যাপারে বলব। মোটামুটি বুঝাই বলি গাণিতিক অংশ। জি স্যার। স্যার প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা কোনো কিছুর গভীরতা নির্ণয়ের জন্য এটা হচ্ছে সবচাইতে বেশি প্রয়োগ হয় এই ক্ষেত্রে। যেমন ধরা যাক আমরা একটা কূপের গভীরতা নির্ণয় করব। এখন হচ্ছে এটা আমরা শব্দের প্রতিধ্বনির সাহায্যে খুব সহজেই করতে পারি। কারণ আমরা শব্দের বেগ জানি এবং আমরা হচ্ছে জানি যে v is equal to 2d divided by t। এখানে d টা হচ্ছে শব্দ যেই দূরত্বটা অতিক্রম করতেছে সেইটা। এখন আমরা যদি কোনো একটা কূপের গভীরতা নির্ণয় করার সময় আম আমরা জানি যে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন এবং সেই বেগটা আমাদের জানা আছে। কাজেই কূপের হচ্ছে আ যেই অংশটা মানে কূপের একদম উপরিভাগ থেকে পানির উপরিতল পর্যন্ত যেই বায়ুর অংশটা, আমরা আলাদাভাবে এটার একবার দূরত্ব বের করব শব্দের প্রতিধ্বনির সাহায্যে। কারণ শব্দটা হচ্ছে ওই পানি পর্যন্ত গিয়ে আবার প্রতিধ্বনিত হয়ে আমরা যেখান থেকে মানে যে উৎস থেকে শব্দ তৈরি করেছি তার কাছে যদি একটা সেন্সর থাকে তাহলে হচ্ছে মানে আমরা এই দূরত্বটা বের করে ফেলতে পারবো। আবার আমরা যদি হচ্ছে মানে এমন একটা ব্যবস্থা করি যে পানির উপরিতল থেকে একদম হচ্ছে আমরা একটা শব্দ পাঠাবো যেটা একদম পানির নিচতল পর্যন্ত যাবে এবং সেখান থেকে ফিরে আসার পর আবার একটা সেন্সর সেটা গ্রহণ করবে। তাহলে হচ্ছে আমরা পানির উচ্চতাটাও নির্ণয় করতে পারবো। এখন আমরা এই পানির উচ্চতা আর হচ্ছে পানির উপরে যে বায়ুর উচ্চতাটুকু ছিল কুয়ার ভেতরে, এই ২ টা যোগ করলে আমরা কুয়ার মোট উচ্চতা পেয়ে যাবো। তো এটা এটা হচ্ছে এভাবে আমরা মানে শব্দ ব্যবহার করে কুয়ার উচ্চতা নির্ণয় করতে পারি। আবার কোনো একটা সমুদ্রের কোনো নির্দিষ্ট অঞ্চলের উচ্চতা মাপতেও আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি এরকম প্রতিধ্বনির সাহায্যে। তো এগুলোই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওই যে শ্রাব্যতার সীমা, শব্দোত্তর তরঙ্গ, শব্দতর তরঙ্গ, এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা এবং বিশেষ করে শব্দোত্তর তরঙ্গের ব্যবহার। জি স্যার। স্যার শ্রাব্যতার পাল্লা বলে একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি। এখন আ
একটা বিষয় আমাদের জানা দরকার যে শব্দ হচ্ছে একটা তরঙ্গ এবং তরঙ্গ মাত্রই তার কম্পাঙ্ক আছে। আর এই কম্পাঙ্কের উপরই তার শক্তি নির্ভর করে। এখন আমরা যারা মানে মানুষ হিসেবে আমরা হচ্ছি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে এটা আমাদের শ্রাব্যতার পাল্লা। আমরা এই কম্পাঙ্কের শব্দ শুনতে পাই। কারণ যদি কোনো শব্দ 20 হার্টজের নিচে হয় অথবা 20,000 হার্টজের চেয়ে বেশি হয় তখন আমরা শব্দটা শুনতে পাই না। সেটা আমাদের শ্রাব্যতার পাল্লার বাহিরে চলে যায়। এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। কিন্তু কুকুরের শ্রাব্যতার পাল্লা, বাদুড়ের এইসব প্রাণীদের শ্রাব্যতার পাল্লা এর থেকেও অনেক বেশি। আর হচ্ছে এই যে 20 হার্টজ, এই 20 হার্টজের নিচে গেলে আমরা শব্দ আর শুনতে পাই না। কাজেই এই 20 হার্টজের নিচের যে শব্দগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে শব্দতর তরঙ্গ। আর 20,000 হার্টজের উপরে গেলেও আমরা শব্দ শুনতে পাই না। এই ধরনের শব্দকে আমরা বলি হচ্ছে শব্দোত্তর তরঙ্গ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার শব্দোত্তর তরঙ্গের এখন এখন ওর ব্যবহারগুলো ব্যবহারটা কি বলি শব্দ এখন। তরঙ্গর যে আলট্রাসনিক যে তরঙ্গগুলো তার ব্যবহারটা। জি স্যার। স্যার শব্দোত্তর তরঙ্গের হচ্ছে মানে ব্যবহার যেমন ওই যে সমুদ্রের গভীরতা নির্ণয়, তারপর হচ্ছে কোনো একটা পানির নিচে থাকা কোনো হিমশৈল বা হচ্ছে ডুবোজাহাজ এসবের অবস্থান নির্ণয়ের জন্য আমরা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে গিয়ে কোনো একটা ধাতব পিণ্ডে যদি কোনো সূক্ষ্ম ফাটল থেকে থাকে সেটাকে আমরা শব্দোত্তর তরঙ্গের মাধ্যমে সেটাকে মানে অনুসন্ধান করে চিহ্নিত করতে পারি। তারপর অনেক সময় দেখা যায় যে কিছু তরল আছে যারা সাধারণভাবে পরস্পরের সাথে মেশে না। কিন্তু আমাদের প্রয়োজন তাদেরকে পরস্পরের মিশ্রণ তৈরি করার। সেরকম ক্ষেত্রে আমরা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে পানি আর পারদের মিশ্রণ তৈরির সময়। তারপর যেসব একদম সূক্ষ্ম ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থাকে যেগুলো আমাদের স্বাভাবিক নিয়মে পরিষ্কার করা সম্ভব না। যার মাধ্যমে মানে আমরা যদি সেভাবে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেরকম ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে থাকি। আবার আমাদের খুবই প্রয়োজনীয় একটা ক্ষেত্র রোগ নির্ণয় চিকিৎসা। এই ক্ষেত্রটাতেও আমরা হচ্ছে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে থাকি। আমাদের আল্ট্রাসনোগ্রাফি মেশিন বা এরকম ক্ষেত্রে আবার অনেক সময় ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া ধ্বংস করতেও আমরা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে থাকি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকদিন পর তোমার পড়াটা আমি অনেক ভালোভাবে আজকে ধরতে পারলাম অবশ্য। আসলে পরীক্ষা সহ নানা ব্যস্ততায় দেখা যায় যে পড়া জি স্যার, জি স্যার। আজকে অনেকদিন পর পড়া আদায় হলো। আমিও সেটাই ভাবতেছি। না, আমি ওটা মার্ক করেও রাখছি যে তো তোমার ওই এর আগের যে পড়াগুলো আমি হয়তো সময়ের অভাবে ধরতে পারিনি। তো সেটা আমি আশা করছি যে নেক্সটে যখন রিভিশন মূলক যে পড়াগুলো হবে সেখানে ইনশাল্লাহ আমি এটা ইয়ে করবো। আর আরেকটি জিনিস হলো কি, আমাদের এই যে এমসিকিউ এর এই সময়টা আমি তোমাকে মনে হয় এর আগেও বলছিলাম, এটা একটা বাইন্ডস এর মধ্যে রাখলে তোমার পরবর্তী কার্যক্রমগুলো করা কিন্তু অনেক বেশি সহজ হয়। সেই বাইন্ডসটা হলো এটাই যে তোমার অ্যান্সারটি হয়তো ওখানে প্রশ্ন হয়তো থাকলো 30টা। হুম, তুমি যদি মনে করো যে স্যার আমার 20টা অ্যান্সার আমি এই সময়ের মধ্যে করতে পারবো, 20টাই করো। আর প্রয়োজনে তুমি ওই প্রশ্নটা নিয়ে পরে আবার বা পরে প্র্যাকটিস করো, তত সমস্যা নেই। কিন্তু তোমার ওই যে আমার যে সমীকরণটা সেটা হলো যে তোমার পরীক্ষাটা 15 মিনিটের মধ্যেই হোক, পড়া আদায় 10 মিনিটের মধ্যে হোক, বাকি এই যে তোমার 35 মিনিটের মধ্যে থাকলে সেটা যেন পড়ার পিছনে ব্যয় হয়, মানে পড়ানোর পিছনে ব্যয় হয়। তাহলে এটি হলেই আমার মনে হয় যে এক ধরনের আহ, হ্যাঁ, এখানে অনেক সময় হয়তো দেখা যাবে পরীক্ষা 15 মিনিটের আর 20 মিনিট লাগতেছে, এটা হতেই পারে, কিন্তু 20টা যেন অতিক্রম না হয়। এটা এই দিকটা একটু খেয়াল করলে মনে হয় অন্যান্য কার্যক্রমগুলো আমাদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। আর এটা ঠিক যে কিছু কিছু পরীক্ষা অনেক বড় থাকে যেখানে প্রশ্নই হয়তো 50টা থাকে, সেটা কিন্তু অত কম সময়ের মধ্যে করা যায় না, এটা আমি নিজেও বুঝি। হুম, তো সেগুলোর ক্ষেত্রে সেই স্পেশালি সেই দিনগুলোর ক্ষেত্রে হয়তো সময় নাই কিছুটা এক্সটেনশন করে দেব। বাট অন্য দিনগুলোর ক্ষেত্রে 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই কার্যক্রমটা কন্টিনিউ রাখার চেষ্টা করি। তো আশা করি তাহলে পরের দিকে গিয়ে আর খুব বেশি সমস্যা হবে না। তো ঠিক আছে, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। আজকে পড়া ধরার এই কার্যক্রমটা আমরা এখানে করছি। আমরা এর পরবর্তীতে অন্য পড়া নিয়ে কথা বলবো। আজকে নতুন কি অধ্যায় পড়বো?